টিকার ডাবল ডোজ নিয়ে ভারতে করোনা সংক্রমণের হার 2% কম। মৃত্যু নেই বললেই চলে, বিকল্প সোর্সের মাধ্যমে দেশের টিকাদান কর্মসূচি যে কোনো মূল্যে চালু রাখার তাগিদ। নিষিদ্ধ বিটকয়েন লেনদেন চক্রের সন্ধান পেল গোয়েন্দা পুলিশ, 3 সদস্য গ্রেফতার। আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে রয়েছে যোগাযোগ। 2 বছর বন্ধ থাকার পর ফের সাগরে বেড়েছে জলদস্যুদের তৎপরতা। 1 মাসে শতাধিক ট্রলারে লুটপাট, কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের তাগিদ। এবং ভারতে হাসপাতালে ঠাঁই না পেয়ে বাড়িতে বিনা চিকিৎসায় রোগীদের হাহাকার, সংকট মোকাবেলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র, বাইডেন ও মোদির ফোন আলাপ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। টিকার ডাবল ডোজ নিয়ে করোনা সংক্রমণের হার 2% কম, আর মৃত্যু নেই বললেই চলে। আর প্রথম ডোজ নিয়ে আক্রান্ত হলেও কেউ খুব বেশি কাবু হচ্ছে না। ভারতের চলমান সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে এমনটাই জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিকল্প সোর্সের মাধ্যমে দেশের টিকাদান কর্মসূচি বেগবান করার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনায় নাস্তানাবুদ গোটা ভারত। সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে অক্সিজেন সংকটে বেসামাল দেশটির স্বাস্থ্য খাত। সবশেষ 24 ঘন্টায় শনাক্ত ছাড়িয়েছে 3.5 লাখ, মোট আক্রান্ত প্রায় 1.25 কোটি, আর মৃতের সংখ্যা 2 লাখ ছুঁই। এই অবস্থাতেও ভ্যাকসিনেশন বন্ধ করেনি তারা। সময় সংবাদের সঙ্গে আলাপে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান জানান, ভ্যাকসিন নেয়ার পর আক্রান্তের হার কত তার সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশ্লেষণ বলছে দ্বিতীয় ডোজ নিলে আক্রান্তর সংখ্যা 2% কম, আর প্রথম ডোজ নিয়ে আক্রান্ত হলেও মৃত্যুর হার 0-এর কাছাকাছি। সরকারিভাবে সঠিক তথ্য না থাকলেও পর্যবেক্ষণ বলছে টিকার 2 ডোজ নিলে আক্রান্তের সংখ্যা খুবই নগণ্য। আর সবচেয়ে বড় কথা, টিকা নেওয়া ব্যক্তি আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা কম। অন্যদিকে বাংলাদেশে 1.3 লাখ ডোজ দেয়া হলেও মোট জনসংখ্যার মাত্র 6% টিকার আওতায় আসবে। এই বাস্তবতায় সংক্রমণের গতি না কমলেও এরই মধ্যে প্রথম ডোজ বন্ধ করার ঘোষণা এসেছে। ভারত এবং বৈশ্বিক ফলাফল বিবেচনায় যে কোনো মূল্যে ভ্যাকসিনেশন চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের সরকারও উদ্যোগ নিচ্ছেন, আমরা আশা করি দ্রুতই আমরা ভিন্ন উৎস থেকে টিকা পাবো। এবং কিছু গবেষণায় এমন দাবিও আছে যে দ্বিতীয় ডোজটা যদি ভিন্ন কোম্পানির ভিন্ন প্ল্যাটফর্মে তৈরি দেওয়া হয় তাতে বাড়তি সুরক্ষা পাওয়া যেতে পারে, এমন দাবিও আছে। এরই মধ্যে চীন, রাশিয়া সহ বেশ কিছু দেশের সঙ্গে ভ্যাকসিন আনার চুক্তির কথা জানালেও কবে নাগাদ এসব ভ্যাকসিন দেশে আসবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। চালক সহকারীদের গাড়ির ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। দেশের স্থলবন্দরগুলো দিয়ে বন্ধ রয়েছে জনসাধারণের যাতায়াত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে যেন করোনা না ছড়ায় এজন্য 18টি বিধিনিষেধ সহ সীমান্ত বন্ধ রয়েছে। এর মধ্যেই বেনাপোল ও পেট্রাপোলে ভারত থেকে আসা যাত্রীরা ভিড় করেন ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে। কর্তৃপক্ষ বলছেন, নির্দেশনা মেনে কেবল পণ্য পরিবহন করা হচ্ছে। আমার ছোট দুই ভাই মারাত্মক অসুস্থ, তো যার কারণে ওরা ইন্ডিয়াতে ছিল। এখন হঠাৎ করে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে ওরা পেট্রাপোলে আটকা পড়েছে। আমাদের ভিসার মেয়াদ আছে 4-5 দিন, এখন বর্ডার বন্ধ 14 দিনের জন্য। তাহলে এখন আমাদের কি উপায় হবে? যদি আপনারা আজকে যেতে পারবেন, আমরা তো কালকে এসেছি সাথে, আজকে বললেন না যে আপনারা যেতে পারবেন না, তো এখন তো আমাদের ওখানে ভোটও আছে, ভোট দেবো। সরকারি নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী গমনাগমন সম্পূর্ণরূপে বন্ধ আছে, তবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। সিলেটের তামাবিল স্থলবন্দরে কোনো যাত্রী না থাকলেও ভারতীয় পণ্যবাহী ট্রাক আসছে। চালক সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা না হলেও তাদের গাড়িতে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে যতদিন পর্যন্ত মহামারী করোনার কোনো শিথিল না হয় ততদিন পর্যন্ত যেন আমাদের এদিকে আসা যাওয়া সবকিছু বন্ধ থাকে। এই অবস্থায় ইন্ডিয়ান সম্পূর্ণ প্যাসেঞ্জার বন্ধ রাখা এবং বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার না যাওয়ার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আমরা প্রতিটা গাড়িকে মনে করেন স্যানিটাইজিং করতেছি, ড্রাইভারের হাতে স্যানিটাইজিং করতেছি, এবং কোনো ভারতীয় ড্রাইভার গাড়ি থেকে নামতে দিচ্ছি না, বাইরেতে দিচ্ছি না। ওদেরকে আমরা বুঝাইয়ে বলে দিচ্ছি গাড়িতে থাকবে, গাড়ি থেকে গাড়িতেই চলে যাবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক ঢুকলেও করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এতে সংক্রমণের শঙ্কা করছেন এলাকাবাসী। মিজানুর রহমান, খবির, সময় সংবাদ।
করোনা মহামারী ঠেকাতে চলতি মাসের শুরু থেকে কখনো কঠোর বিধিনিষেধ আবার কখনো সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করা হলেও তাতে ফল আসেনি খুব একটা। গণপরিবহনবিহীন সর্বাত্মক লকডাউনে জীবনের ঝুঁকি নিয়ে ঘরের বাইরে দেখা গেছে মানুষের জটলা। এই অবস্থার মধ্যেই চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে সরকার। এদিকে এবারও ঈদের জামাত ঈদগাহে নয়, অনুষ্ঠিত হবে মসজিদে। মহামারী করোনা গেল বছরের চেয়ে যেন আরও ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছে এ বছর। দ্বিতীয় ঢেউয়ের তোড়ে বিপর্যস্ত চারদিক। চলতি মাসের প্রথম ভাগে 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলেছে দেশে। মানুষ খুব একটা মানেনি সেই আদেশ। সে সময় কিছু দোকানপাট বন্ধ থাকলেও পরে ব্যবসায়ীদের চাপের মুখে খুলে দেয়া হয় বিপণী বিতানও। সংক্রমণ যখন আরও ঊর্ধ্বগতিতে উঠল তখন 14 থেকে 21 এপ্রিল প্রথম দফায় 7 দিনের সর্বাত্মক লকডাউনের নির্দেশ আসে সরকারের তরফ থেকে, কিন্তু খুব একটা কার্যকর হয়নি সেই নির্দেশনা। প্রথম দফা শেষ হতে না হতেই 22 থেকে 28 এপ্রিল আবারও দেয়া হলো লকডাউনের নির্দেশনা, যদিও 25 এপ্রিল থেকে খুলে যায় দেশের বিপণী বিতানগুলো। এ অবস্থায় নতুন করে আবারও 28 থেকে 5 মে পর্যন্ত বিদ্যমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপণী বিতান খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো 1 সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। নতুন করে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়ায় আবারও বিড়ম্বনার মুখে ব্যবসায়ীরা। আজকে এবার জানলাম যে এটাকে নতুন করে আবার সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত করা হয়েছে। তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একটু আগে জানানো হয় যাতে করে সেইগুলো ডিসি সাহেব এবং এসপি সাহেবরা জানেন, আমরা সবাই যাতে একত্রে একটি সিদ্ধান্ত পাই। জীবন আর জীবিকার সমন্বয় ঘটিয়ে এই দুঃসময় কাটিয়ে উঠতে সবাইকে আরও অন্তত কয়েক মাস সাবধানতা মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পেতে ধনী রাষ্ট্র, উন্নয়ন সহযোগী ও আর্থিক সংস্থাগুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক সংস্থা এসকাপের ৭৭তম বার্ষিক সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠতে 4 দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the globe. I recommend taking some measures through SCAP. The developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. The development approach should be more inclusive, resilient and environment friendly. The Asia-Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health. অনলাইনে ব্যাটিং বা জুয়ার সাইটে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। আইপিএল, বিপিএল এর মতো আন্তর্জাতিক আসরগুলোতে জুয়ার খেলায় ব্যবহার হচ্ছে বিটকয়েন, এথেরিয়াম সহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। বুলবুল রেজার রিপোর্ট। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। এই মুদ্রা ধরা ছোঁয়া যায় না, এর অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। কারো ব্যক্তিগত ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে লেনদেন হয়। ওয়ালেট হলো ব্যক্তিগত ডেটাবেস যা কম্পিউটার ড্রাইভ, স্মার্টফোন বা ক্লাউডে সঞ্চিত থাকে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার অবৈধ। তারপরেও জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজি সহ অবৈধ লেনদেনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। নিষিদ্ধ বিটকয়েনে লেনদেনের এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল হোতাকে। তার দেয়া তথ্যের ধরা পড়েছে আরও 2 জন।
অনলাইন বেটিং বা জুয়ার সাইটে বিটকয়েন সহ আরও 9 ধরনের ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেন করে আসছিল চক্রটি। তারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গ্যাম্বলিং সাইটে ট্রেড করত। পাশাপাশি MLM একটা ট্রেডিং তারা চালু করেছিল, যেটার মাধ্যমে এন্ড ইউজার পর্যন্ত একটা কমিশনিং বেসড ক্রিপ্টোকারেন্সি তারা আর্ন করতে পারত। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে দেশের বাইরের সাইবার অপরাধীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। এর মাধ্যমে কিন্তু সন্ত্রাসী অর্থায়নের ব্যাপক সুযোগ থাকে। ইলিগ্যাল ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে এই অর্থটুকু অর্থের সংশ্লেষ থাকতে পারে। অবৈধ অস্ত্র কেনাবেচার সাথে এই এক্সচেঞ্জটা থাকতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এসব ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। এখনকার যে অল্প বয়সী ছেলেমেয়েরা এটাতে আকৃষ্ট হচ্ছে। যতগুলো জুয়া আছে, ইন্টারন্যাশনাল ক্যাসিনো আছে, সেখানে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে এগুলো ব্যবহৃত হচ্ছে। IPLও কিন্তু অলরেডি এই ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে। 2017 সালে বাংলাদেশ ব্যাংক এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক এবং আইনগত ঝুঁকি আছে বলে সতর্কতা জারি করেছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর ফের সাগরে তৎপরতা বেড়েছে জলদস্যুদের। গেল 1 মাসে কক্সবাজারে উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা। একই সঙ্গে মারধর করেছে জেলেদের। ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার দ্বারস্থ হলেও কোনো সুরাহা মিলছে না। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গেল 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জন জলদস্যু। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তাদের অস্ত্র তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় একযুগে এই আত্মসমর্পণ। এরপর গেল 2 বছর কমে গিয়েছিল সাগরে দস্যুতার ঘটনা। কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে দস্যুতা। প্রতিদিন কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জেলেরা বলছেন, একে তো সাগরে মাছ নেই, তার উপর নতুন দস্যুদের দৌরাত্মে চরম আতঙ্কে তারা। 10-20 লক্ষ টাকার মাছ ধরতে পারেনি, শুধু ডাকাতের বয়ে চলে যাচ্ছে। ওখান থেকে যেখানে মাছ আছে ওখানে ডাকাত আছে। জলদস্যুর লেগে কি ঠিক মতো খেয়েও পাইতারি না, মাছ ধরতে পারি না। আমার পর্যন্ত দূরাইছে মানে গত 7 দিন আগে রাত্রে, অন্তত 1 ঘন্টা আমার দূরাইছে। সাগর যে অবস্থা চলছে, আমাদের তো কোনো নিরাপত্তা নাই। জেলেদের ছদ্মবেশে সোনাদিয়া, কুতুবদিয়া ও মাতারবাড়ি দস্যুরা নতুন করে সাগরের দস্যুতা শুরু করেছে বলে জানালেন ট্রলার মালিকরা। সাগরের জলদস্যুরা যে তাণ্ডব চালাইতেছে, আমাদের মাঝে মাল্লাদের আহত করতেছে, কলেস্টোরের ভিতরে ঢুকায় রাখতেছে। গত 1 মাসের মধ্যে প্রায় 100 মতো ট্রলার ডাকাতি হয়েছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সাগরকে জলদস্যু মুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন। লকডাউন, দেশের যে অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি আবার ডাকাতি ধাপণ্ড শুরু হয়েছে। সরকারকে অনুরোধ করব যাতে কোস্টগার্ড নৌবাহিনীর মাধ্যমে সাগর থেকে ডাকাত মুক্ত করার জন্য। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6000-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় আরও থাকছে। আগামী 30 এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞা। মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার প্রত্যাশা। সৌদি আরবে এবারও রোজা হচ্ছে প্রচণ্ড গরমে। তাপমাত্রা কমার কোনো নাম নেই। জেদ্দায় তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস, রিয়াদে আরও বেশি। এই জানাতে এই মুহূর্তে জেদ্দায় আছেন সহকর্মী আল মামুন শিপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিপন, আপনি জানেন যে সারা বিশ্বের মুসলমানদের একদম প্রধান ধর্মীয় স্থান যেটি দুটি, পবিত্র মসজিদুল হারাম এবং মসজিদে নববী, এই দুটি স্থানে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র উমরা হজ পালন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে এবং ইসলামের দর্শনীয় স্থানগুলো জিয়ারত করতে ভিজিটে আসেন এখানে সারা বিশ্বের মুসলমানরা। আমরা দেখেছি গেল বছর করোনা ভাইরাসের কারণে কিন্তু পুরো রমজান জুড়ে ছিল সৌদি আরবে লকডাউন, এবং এবছর লকডাউন না থাকলেও কিন্তু রমজানে তীব্র গরম
গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখানে জনজীবনে। আসলে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি যেখানে বর্তমানে অবস্থান করছি জেদ্দা, এখানে গতকালকে দেখেছি আমরা যে 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে 48 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা। এবং এছাড়া অন্য প্রদেশগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে। ভিন্ন ভিন্ন প্রদেশে কিন্তু ভিন্ন ভিন্ন আবহাওয়া এখানে বিরাজ করছে। তবে আমি যেটা বলবো আপনাকে যে জেদ্দা এবং সৌদি আরবের রাজধানী রিয়াদ, দাম্মাম, মদিনা, মক্কা এসব অঞ্চলগুলোতে কিন্তু তীব্র গরমে কিন্তু জনজীবনে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া আপনি জানেন যে রমজানের যে ব্যস্ততা, রমজানের যে ধর্মীয় যে ইবাদতগুলো, এই ইবাদতগুলো কিন্তু করতে গিয়ে মুসলমানরা কিন্তু অনেক ধরনের হিমশিম খাচ্ছে। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে এই দেশে বিশেষ করে সৌদি আরবে রমজান এলে সমস্ত অফিস আদালত গুলো, ম্যাক্সিমাম অফিস আদালত গুলো কিন্তু রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে অনেক সময়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পবিত্র উমরা হজের জন্য এই বছর সৌদি সরকার যে একটি এতেমারনা এবং তাওয়াক্কালনা অ্যাপস এর মাধ্যমে আবেদন করে যারা আবেদন করছেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তারা কিন্তু উমরা হজ পালন করছেন। আমরা দেখেছি যে এই তীব্র গরমের কারণে কিন্তু অধিকাংশ লোকেরাই কিন্তু রাতে উমরা পালন করার জন্য আগ্রহী, কিন্তু রাতের অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, এবং দিনে পেলেও কিন্তু তাদের খুবই অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়, যেহেতু 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা এখানে জনজীবনে খুবই ভোগান্তি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সাধারণ শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু খুবই কষ্টে তাদের কর্মস্থলে যাচ্ছে, এবং গেল বছরগুলোতে আমরা দেখেছি সৌদি সরকারের পক্ষ থেকে যে রমজানের এবং গরম যে তাপমাত্রা অতিরিক্ত পড়লে কিন্তু সৌদি মানব সম্পদ অধিদপ্তর থেকে এবং সৌদি লেবার মিনিস্ট্রি থেকে একটি বিবৃতি দিয়ে কিন্তু লেবারদের যে শ্রমের যে সময়গুলো কিন্তু যখন বেশি তাপমাত্রা থাকে তখন কিন্তু তাদের ডিউটি যেন না যাওয়া হয়, এবং যাদের ডিউটি বেশি তাপমাত্রা অবস্থায় থাকে তাদের কেন ডিউটির টাইমিংটা সময়টা সংকোচন করা হয়। এইভাবে কিন্তু অনেক ধরনের নির্দেশনা দেওয়া হয়। আমরা আশা করছি যে সৌদি সরকার অচিরেই এই ধরনের একটি নির্দেশনা দিয়ে প্রতি বছরের ন্যায় সাধারণ শ্রমিক এবং জনজীবনের যে ভোগান্তি, যে তীব্র গরমের ভিতরে, সেটি থেকে উত্তরণ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে বর্তমানে সৌদি আরবে প্রায় 20 থেকে 21 লক্ষ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন। এখানে বাংলাদেশিরা আসলে অধিকাংশ বাংলাদেশিরাই কিন্তু ক্লিনার এবং বিভিন্ন টেকনিশিয়ান কাজে নিয়োজিত রয়েছেন। এই সাধারণ যে শ্রমিক যারা রয়েছে তাদের থেকে অভিযোগ হচ্ছে তারা যে এই তীব্র গরমের ভিতরে যেমন শ্রম দিচ্ছে তেমন শ্রমের মূল্যটা পাচ্ছে না। এই শ্রমের মূল্য না পাওয়াতে কিন্তু তাদের কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেদ্দা বাংলাদেশ কনসুলেটে এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসে হটলাইন সেবা চালু করা হয়েছে। সেই হটলাইন নাম্বারে সবাইকে ফোন করে বিনা খরচে বিনা পয়সায় কিন্তু টোল ফ্রি যে হটলাইন নাম্বার, সেই হটলাইন নাম্বারে ফোন করে কিন্তু তারা সকল ধরনের কনসুলেট সেবা নিতে পারবে। এই ছিল সোহার আমার থেকে সৌদি আরবের তীব্র গরম এবং সার্বিক পরিস্থিতি নিয়ে। প্রচণ্ড গরমে রমজানে এলাকাবাসীর সবশেষ পরিস্থিতি জানাতে জেদ্দা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন শিপন। আবারও করোনা পরিস্থিতির খবর। যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত 7 জন সহ 10 করোনা রোগীকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই তাদের আটক করা হয়। সবাইকে আবারও হাসপাতালে আইসোলেশনে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পালিয়ে যাওয়ার কারণে অন্যদের সবার মধ্যে সংক্রমণের আশঙ্কায় আতঙ্ক দেখা দিয়েছে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে উদ্বেগ বাড়াচ্ছে বহুগুণ।
এ অবস্থায় বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে আসা করোনা রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে পাঠানো হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে। তত্ত্বাবধায়ক জানান, ভারত থেকে আসা 7 জন ও স্থানীয় 3 জন রোগী শনিবার থেকে রোববারের মধ্যে যে কোনো এক সময় পালিয়ে গেছেন। একদিন পর সোমবার আটক করা হয় তাদের। পালানোর ঘটনাকে কর্তৃপক্ষের গাফিলতি হিসেবে দেখছেন স্থানীয়রা। পারিপার্শ্বিকতার জন্য বিরূপ প্রভাব ফেলবেই, কারণ আমরা ইদানিং দেখেছি যে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ এখন ভারত। যাদের সঙ্গে তারা মিশেছে তাদেরকেও আইসোলেশনে নিয়ে আসা, তা না হলে এই করোনার ভয়াবহতা অত্যন্ত বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। কর্তৃপক্ষ কোনো মতে তার দায় এড়াতে পারে না এবং এ বিষয়ে একটা যথাযথ তদন্ত কমিটি হওয়া উচিত। পুলিশ জানায়, অভিযুক্তদের ঠিকানা ও অবস্থান শনাক্ত করে তাদের আটক করা হয়েছে। 10 জন রোগীর মধ্যে 7 জন ছিল ভারত ফেরত আর 3 জন ছিল আমাদের যশোরের অভ্যন্তরীণ রোগী। সকলকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আজকেই তাদেরকে যশোর হসপিটালে ফেরত আনার ব্যবস্থা করেছি। চলতি মাসে যশোর জেনারেল হাসপাতালে ভারত থেকে আসা 27 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। সময় সংবাদ, যশোর। দেশে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 97 জন। শনাক্ত হয়েছেন 3306 জন। এদিকে শতাধিক আইসিইউ নিয়েও দেশের সর্ববৃহৎ কোভিড চিকিৎসা কেন্দ্র মহাখালী ডিএনসিসির কোভিড হাসপাতালে সামাল দেয়া যাচ্ছে না সংকটাপন্ন রোগীর চাপ। এটি চালুর সপ্তাহ পেরোলেও নিশ্চিত করা যায়নি প্রয়োজনীয় জনবল। ফাঁকা নেই আইসিইউ। 5 দিন ভর্তি থাকার পর 70 বছর বয়সী ডাক্তার সৈয়দ আহমেদকে ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ছোটেন স্বজনরা। এখানে আইসিইউ যতগুলো ছিল অলমোস্ট সবগুলোতে রোগী আছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আইসিইউ শয্যার জন্য এই ছোটাছুটি অনেক রোগীরই। আবার আইসিইউতে অভাব প্রয়োজনীয় যন্ত্রপাতিরও। আইসিইউর যে মেশিনটা মানে অক্সিজেনের যে সমস্যাটা ওইটা কভার দিতে পারতেছে না, কিন্তু বলছে যে ওনার মুখে যে মাউথের মতো একটা পড়ায় আর কি, বড় দেখে এনে দিতে হবে। বলছে যে এটা বরাদ্দ কম, এটা অন্যান্য পেশেন্টদের আছে, ওইটা পেশেন্ট মারা গেলে তাদের চিন্তাভাবনা যে আমাদেরকে দিবে। ডিএনসিসি হাসপাতালে সেবা শুরুর সপ্তাহ পেরোলেও চালু হয়নি সিটি স্ক্যান, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা সুবিধা। তাই সংকটাপন্ন অনেক রোগীকে পরীক্ষার জন্য নিতে হচ্ছে অন্য হাসপাতালে। যেহেতু এই মুহূর্তে এখানে টেস্ট হচ্ছে না, ল্যাব টেস্ট, তখন তো অন্য কোথাও থেকে করাইতে হবে। সিটি স্ক্যান, ইসিজি, তারপর বিভিন্ন ব্লাড টেস্ট, ওইগুলো বাইরে করতে বলছে। এখানে একটু লোকবল স্বল্পতা আছে মনে হয়। হাসপাতালে আইসিইউ শয্যা আরও বাড়ানোর কথা জানালো কর্তৃপক্ষ। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের আরও সক্ষমতা বেড়ে যাবে, সে অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাবো। এদিকে মাত্র একদিনের নোটিশে প্রথম ডোজে টিকাদান বন্ধ করে দেয় ফিরে যেতে হয় অনেককে। অনেকেই আসছেন এবং তাদেরকে ওইভাবে বুঝাই দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আর ফার্স্ট ডোজ এখন দিতে পারছি না। গত 24 ঘন্টায় কোভিডে প্রাণ হারান আরও 97 জন। নতুন করে শনাক্ত হন 3306 জন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি জেলায় করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবা দিতে কোনো হাসপাতাল নেই আইসিইউ সুবিধা। এ কারণে মুমূর্ষু রোগীদের বিভাগীয় শহর চট্টগ্রামে নিয়ে যেতে পাড়ি দিতে হয় 120 কিলোমিটার পাহাড়ি পথ। এতে অনেক সময় পথেই প্রাণ যায় রোগীর। তাই সিভিল সার্জন সহ 3 পার্বত্য জেলাবাসীর দাবি, অবিলম্বে এই এলাকায় আইসিইউ স্থাপন করা হোক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় দিন দিন বাড়ছে কোভিড-19 রোগী। চিকিৎসা দেওয়া হচ্ছে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে। তবে মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবার জন্য এখানে নেই কোনো আইসিইউ সুবিধা। এতে জনমনে উদ্বেগ যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে আস্থাহীনতা। এখন মুমূর্ষু রোগীদের চট্টগ্রামে রেফার করা হয়। এতে পাড়ি দিতে হয় 120 কিলোমিটারের পাহাড়ি পথ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আইসিইউ পর্যন্ত যাওয়ার আগেই রোগীর প্রাণ হারানোর শঙ্কা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে খাগড়াছড়ি করোনা আক্রান্ত রোগীরা চট্টগ্রামে গিয়ে মারা যাচ্ছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসিইউ দরকার আমি মনে করি, এবং সরকারের এই পদক্ষেপ জরুরিভাবে নেওয়া দরকার। কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিইউ সুবিধা না থাকায় পরদিন তিনি মারা যান। অন্যদিকে চট্টগ্রামে রেফার করা হলেও রোগী বাড়তে থাকায় সেখানেও আইসিইউ পাওয়ার নিশ্চয়তা নেই। আমরা যখনই ফিল করব পেশেন্টের আইসিইউ দরকার, তখন মানে সেই 4 ঘন্টার মধ্যে যে রোগী ওখানে গিয়ে পৌঁছবে এটা আসলে মানে কেউ বলতে পারেন। এই মুহূর্তে খাগড়াছড়িতে আইসিইউ স্থাপন অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম থেকে এখানে আমরা যে রোগীদের চিকিৎসা দিচ্ছিলাম আইসিইউর বেশি প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমানে যেহেতু কোভিড এখনো যায়নি এবং এটা আরও নতুনভাবে আসছে, আমরা চাই খাগড়াছড়িবাসী যেন এখানে খাগড়াছড়িতে সেবা পায়। এই পর্যন্ত জেলায় 5602 জন করোনা পরীক্ষা করেছেন। এর মধ্যে আক্রান্ত হয়েছেন 874 জন আর মারা গেছেন 8 জন। সময় সংবাদ, খাগড়াছড়ি।
শপিং মল ও দোকানপাট খোলার দ্বিতীয় দিনে যেন ঈদের কেনাকাটার ধুম লেগে যায়। শিশু ও বয়স্ক মানুষদের নিয়েই ভিড় ঠেলে দোকানে দোকানে যেতে দেখা যায় ক্রেতাদের। কারণ জানতে চাইলে বলছেন ফের লকডাউনের শঙ্কার কথা। স্বাস্থ্যবিধি মানা আর সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগ কেবল মাইকিং আর আশ্বাসেই সীমাবদ্ধ। শপিং মল বিপণী বিতান খোলার দ্বিতীয় দিনেই রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র ছিল এমন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিকে বুড়ো আঙুল দেখিয়ে ছোট বাচ্চা এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। কারণ হিসাবে জানালেন ফের সর্বাত্মক লকডাউনের শঙ্কার কথা। আমি না, আমার সঙ্গে দেখেন আরো অনেকেই আছে যে লকডাউন যদি আবার চলে আসে, যার কারণে আমরা কেনাকাটার জন্য ম্যাক্সিমাম লোক আসলে ব্যস্ত হয়ে পড়েছে। জামা কিনবো, জুতা কিনবো, সবকিছু কিনবো। বেশি মেনটেন করলে মানে আমাদের নিজেদের সতর্কতা বাড়াইলে ভালো হয়। একদিকে গাদাগাদি ভিড়, অন্যদিকে স্বাস্থ্যবিধি মানার নেই বালাই। জীবাণুনাশক টানেল আছে কিন্তু কাজ করছে না। আবার কোনো মার্কেটের প্রবেশপথে তাও নেই। মাইকিং করে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মানছেন না ক্রেতারা। আমরা সচেতনের ভিতরে আছি আর কাস্টমারদেরও বলি যে আপনারা একটু দূরে দূরে দাঁড়ান, মাস্ক ব্যবহার করুন। দূরপাল্লার গাড়ি ঘোড়া চালালে যেরকম দেখা গেল বেচাকেনা টুকটাক হতে পারে। এমন অবস্থায় মার্কেট কর্তৃপক্ষের জবাব দায়সারা। একটু ডিস্টার্ব আছে মিস্ত্রি ঢাকাইছি ঠিক করার জন্য, তো এটা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এতদিন লকডাউনের জন্য মার্কেট বন্ধ ছিল, তো যার জন্য আর কি কাজটা শেষ করতে পারিনি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে। কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনের মধ্যেই শপিং মল বিপণী বিতান খোলার সুযোগ দিয়েছে সরকার। বাড়ানো হয়েছে সময়সীমাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় প্রথম রমজান থেকে দেশটিতে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। চলাচল নিষেধাজ্ঞার মধ্যেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার জন্য খুলে দেওয়া হয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধতার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিলেও অবৈধ অভিবাসীদের আটক করতে প্রতিনিয়তই অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ। এসব বিষয় জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদের, শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় রমজান আসার পর থেকেই প্রতিদিনই কিন্তু করোনায় আক্রান্তের হার বেড়েই চলছে। সেই সাথে মৃতের সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় চলাচলের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা যেটিকে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বলে থাকি। আর এই বিধিনিষেধটি আগামী 28 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তবে এখানে বিভিন্ন বিধিনিষেধ থাকার পরও কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য খোলা রাখা হয়েছে এবং জনগণ স্বাস্থ্যবিধি মেনে যে যার মতো করে জীবনযাপন করছে। অন্যদিকে মালয়েশিয়ায় রমজানের যে ইফতার বাজারগুলো রয়েছে সেগুলো কঠোর বিধিনিষেধের মধ্যে দিয়ে চলছে। এছাড়া আপনি জানেন যে জনসাধারণের জন্য মালয়েশিয়ার আন্তঃরাজ্য ভ্রমণের উপর যে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল তা কিন্তু পুনরায় বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আগের মতোই আন্তঃরাজ্য ভ্রমণের উপর নিষেধাজ্ঞা থাকবে। সোহার, এছাড়া এখানকার করোনা পরিস্থিতির কথা যদি আপনাকে বলি, তাহলে দেখা যায় গত 24 ঘন্টায় এখানে করোনায় আক্রান্ত হয়েছে 2776 জন এবং মৃত্যু হয়েছে 13 জনের। আর সব মিলিয়ে যদি বলি, এখানে করোনায় আক্রান্ত হয়েছে 3,95,718 জন এবং সব মিলিয়ে করোনায় মৃত্যু হয়েছে 1449 জনের। আর টিকা নেওয়ার কথা যদি বলি, তাহলে বলা যায় যে এখনো পর্যন্ত এখানে প্রায় 9 মিলিয়নেরও বেশি মানুষ টিকা নেওয়ার জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং প্রথম ডোজের টিকা নিয়েছে প্রায় 8 লাখ মানুষ এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে প্রায় 5 লাখেরও বেশি মানুষ। তবে এখন এসব টিকা শুধুমাত্র স্থানীয় নাগরিকদের মাঝে দেয়া হচ্ছে। আর বিদেশি নাগরিকরা আগামী মে অথবা জুনের দিকে হয়তো এই টিকা পাবে বলে আমরা জানতে পেরেছি। সোহার, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত যে সকল অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চলছে। আর এই বৈধকরণ গত বছরের 16 নভেম্বর থেকে শুরু হয়েছে। আর এই বৈধকরণ গত বছর 16 নভেম্বর থেকে শুরু হলেও এই বৈধকরণ চলবে এই চলতি বছরের 30 জুন পর্যন্ত। অবৈধ অভিবাসীদের আটক করতে কিন্তু প্রতিনিয়ত এখনো পর্যন্ত অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ। আর এই কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এছাড়া সোহার, প্রতি বছরের মতো এবছরও কিন্তু মালয়েশিয়ার প্রতিটি বিপণী বিতানগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে
এখানকার বড় যে সুপার শপ যেমন জায়ান্ট, লুলু, মাইডিন, এনএসকে, এওন বিগের মতো যে চেইন শপগুলো রয়েছে, সেই সবগুলোতে ইতিমধ্যে চায়ের প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পারছি। তো সোহার, মোটামুটি এই ছিল আমার কাছে মালয়েশিয়ার সবশেষ পরিস্থিতির খবর। সোহার। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। শপিং মল সহ দোকানপাট খুলে দেয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে আবারও মানুষ ছুটছেন ঢাকার উদ্দেশ্যে। এই বিষয়ে জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। সোয়াট, তো পাটুরিয়া দৌলতদিয়ার নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু আজকে ভোর থেকে এটা একটা চাঞ্চল্যকর অবস্থা দেখা যাচ্ছে। আসলে এটা ভোরটাই বলে দেয় এটা সারাদিনের অবস্থাটা কি হবে। সেই ক্ষেত্রে এই যে 28 তারিখ পর্যন্ত লকডাউন রয়েছে দেশ, এবং তার পরে কিন্তু আবার সরকার 7 দিনের লকডাউন ঘোষণা করেছে। আর এমন অবস্থায় কিন্তু পাটুরিয়া দৌলতদিয়ার যে অবস্থার সৃষ্টি হয়েছে তা কিন্তু একদম ভেঙে পড়েছে। আসলে লকডাউনের অবস্থা, শুধু গণপরিবহন, বাস চলাচল বন্ধ রয়েছে, আর সব কিছু কিন্তু চলছে। এটা এখানে ভোর থেকে কিন্তু আসলে এটা অনেক প্রাইভেট কার, জিপ, মোটর বাইক নিয়ে এটা অনেকে অপেক্ষা করছে যাত্রী বহনের জন্য, অর্থাৎ ভাড়ায় চালিত। এবং পাটুরিয়া দৌলতদিয়া নোটে রাত্রে সব কটি ফেরি চলাচল করেছে। শুধু 6টার পরে থেকে কিন্তু এই মুহূর্তে আসলে প্রত্যেকটা বড় ফেরিকে নঙ্গর করে এবং কি তাকে আউট করে দেওয়া হচ্ছে। ঘাটের ভাষায় আউট, অর্থাৎ বন্ধ করে রাখা হচ্ছে, নগর করে রাখা হচ্ছে। সেই ক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে তো দিনের বেলায় 3টি থেকে 4টি ফেরিটা আসলে প্রয়োজনের তাগিদে চালানো হতে পারে, ছোটো কেটাই বা ইউটিলিটি ফেরি। আর সেই ক্ষেত্রে কিন্তু যদি রাতের অবস্থানটার কথা বলি, সেক্ষেত্রে রাতের দিকে পাটুরিয়া ঘাটের বড় যে যানবাহনগুলো সেটা পার হয়েছে 685টি যানবাহন কিন্তু পার হয়েছে বড় যে ট্রাক, আর ছোট যানবাহন পার হয়েছে 575টি। অর্থাৎ বড় যানবাহনের কিন্তু পার বিধিনিষেধের মধ্যে আসলে পড়ে না, স্বাভাবিকভাবে যাবে ট্রাক। কিন্তু ছোট যে 575টি যানবাহন গিয়েছে তার মধ্যে কিন্তু অধিকাংশই প্রাইভেট কার, জিপ আর মোটরসাইকেল। লকডাউনের সময় মানুষের যাতায়াত এবং অবস্থান এটাই বলে দেয় মানুষ কত পার হচ্ছে এবং যাতায়াত করছে। এবং সেই ক্ষেত্রে যদি বলি ঢাকাগামী যেটা যানবাহনগুলো রয়েছে সেটা দৌলতদিয়া প্রান্ত থেকে কমপক্ষে 3000 যানবাহনটা পার হয়েছে। যদি পাটুরিয়া দৌলতদিয়া মোট আসলে যে 20টি ফেরি এবং কাজিরহাট নৌরুট দিয়ে যে 20টি ফেরি রয়েছে তার মধ্যে বড় ফেরিগুলো কিন্তু কমপক্ষে 35টি ফেরি এবং কাজিরহাট নৌরুট দিয়ে যে 20টি ফেরি রয়েছে তার মধ্যে বড় ফেরিগুলো কিন্তু কমপক্ষে 35 থেকে 36টি যানবাহন পারাপার করতে পারে। সেই ক্ষেত্রে এখন যেহেতু ছোট যানবাহনগুলো পারাপার হচ্ছে, সেই যানবাহনের পারাপার কিন্তু অনেক বেশি যাচ্ছে। অর্থাৎ কোনো ফেরিতে, বড় ফেরিতে 30টি থেকে 35টি কিন্তু ছোট যানবাহনই পার হয় এবং বড় যানবাহন সহ 46টি যানবাহন পার হচ্ছে। অর্থাৎ এই যে যদি বলি প্রশাসনিক অবস্থা সেটাও কিন্তু ভেঙে পড়েছে। চেকপোস্ট, কোথাও চেকপোস্ট নেই। যদি বলি বলে আসলে কড়াকড়ি কড়াকড়ি নেই। সেই ক্ষেত্রে কিন্তু একদম ঢিলাঢালা ভাবেই কিন্তু এই লকডাউনটা চলছে এবং ভাইরাস সংক্রমণের যে একটা অভয়াশ্রম তা কিন্তু ঘাট এলাকায় রয়েছে। এই ছিল আমার কাছে সোয়ার পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঢাকার উদ্দেশ্যে ফেরত আসা যাত্রীদের বিষয়ে সবশেষ জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। জাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী 30 এপ্রিল মধ্যরাতে। মার্চ এপ্রিল 2 মাস অভয় আশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। মাছ ধরার জাল নিয়ে জলের সঙ্গে মিতালি করতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীতে না নামতে পারায় কষ্ট হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার প্রত্যাশা জেলেদের। আর প্রত্যাশা পূরণের আশা মৎস্যবিজ্ঞানীর। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট।
সরকারি নিষেধাজ্ঞার জন্য মার্চ এপ্রিল 2 মাস নদীতে জাল পড়বে না। এতে আয়ের পথ বন্ধ হওয়ায় কষ্টে জীবন কাটছে চাঁদপুর সদরের উত্তর গোবিন্দিয়া গ্রামের জেলে মিজানুর রহমানের। শুধু তিনি নন, জেলার উত্তরে ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা পাড়ের হাজার হাজার জেলে আর্থিক সংকটে দিন পার করছেন। ঋণের কিস্তি সহ অন্যান্য দায়দানা তো রয়েছেই। তবে জেলেদের কষ্টের দিন শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। মাছ ধরা শুরু হবে, তাই জাল বুনে আর মাছ ধরার নৌকা নিয়ে প্রস্তুত হচ্ছেন তারা। আমরা আশা করি যে মাছ বড় হবে, মাছ বেশি হবে নদীতে, এই জন্য আশা রাখা আমরা মনে করি জালে কাজ করে এখন আমরা নামবো। কিস্তি মিস্তি এলে আমরা খুবই একটা ইয়ার ভিতরে জড়সড়ের ভিতরে পড়ে রয়েছি। তবে ইনশাল্লাহ 1 তারিখে আশা করি আমরা বড় মাছ ধরুম। মৎস্য কর্মকর্তার দাবি, জাটকা সংরক্ষণে 2 মাসের অভিযান সফল হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এই আইন বাস্তবায়নের ফলে আমাদের দেশের ইলিশ উৎপাদনের যে ধারাবাহিকতা এটি অব্যাহত থাকবে। সরকারের অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নের ফলে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা দেশের এই শীর্ষ মৎস্য বিজ্ঞানীর। এটি অব্যাহত থাকলে এখানে 5.5 লক্ষ মেট্রিক টনের উৎপাদন পূর্বে রয়েছে, আশা করা যায় 6 থেকে 6 লাখ মেট্রিক টন ইলিশের উৎপাদন পৌঁছে যাবে। সরকারি তালিকা অনুযায়ী পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জেলার প্রায় 52,000 জেলে। সময় সংবাদ, চাঁদপুর। রমজান মাসে চাহিদা বেড়ে যাওয়ায় নাটোরে বেড়েছে কলার দাম। তবে খুচরা বাজারে কলার দ্বিগুণ দাম হলেও পাইকারি বাজারে তার প্রতিফলন নাই। বিস্তারিত জানাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কলার হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। রমজান মাস উপলক্ষে ইফতারিতে আসলে প্রতিটি পরিবারে যে কলার চাহিদা বাড়ে বা বৃদ্ধি হয়েছে, যেটি প্রতিটা পরিবারের ইফতারিতে কলা ছাড়া চলে না বাঙালি, সেই বিষয়টি বললে চলে। কিন্তু যে পরিস্থিতি দেখছি যে রমজান মাস উপলক্ষে কলার দাম কিন্তু দ্বিগুণ হয়েছে খুচরা পর্যায়ে দ্বিগুণ হলেও কৃষক কিন্তু সেই দ্বিগুণ মূল্য কিন্তু পাচ্ছে না বলে যেটি অভিযোগ করেছেন কৃষকরা। তারা সকালবেলা থেকে আমি কথাটা বলেছি নাটোর জেলার এই বৃহত্তম হাটটিতে, তারা যেটি বলছে যে সর্বোচ্চ 3 থেকে 5 টাকার মধ্যে তারা অতিরিক্ত হালি প্রতি দাম পেয়েছে, কিন্তু 15 থেকে 20 টাকার হালির কলা খুচরা পর্যায়ে নাটোর শহরের বিভিন্ন স্থানে 35 থেকে 40 টাকা বিক্রি হয়েছে। আজকের এই হাটটাতে, যে জেলার বৃহত্তম হাট, এখানে এই অনুপম কলা, জাতীয় কলা যে কলাটি বলে, এই কলার ব্যাপক সরবরাহ হয়েছে। হওয়ার পরে এখানে সেই পাইকারিরা বিভিন্ন জায়গায়, নাটোরের পাশাপাশি বিভিন্ন জেলার পাইকাররা এসেছেন। তারা পাইকাররা যে বিষয়টি বলছেন, তারা কিন্তু খুচরা পর্যায়ের বিক্রেতাদেরকেই দায়ী করছেন মূলত এখানে, যে তারা যে দামে কিনেন তার অতিরিক্ত সামান্য কিছু দামের লাভ রেখে তারা ছেড়ে দেন। এছাড়া সর্বোচ্চ যেই লাভটা হয় সেই খুচরা পর্যায়ের দোকানদাররা লাভ করেন বলে দাবি করছেন এখানকার পাইকারি ব্যবসায়ীরা। কৃষি বিভাগ যেটি বলছে, চলতি বছর কিন্তু তারা 1320 হেক্টর কলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, আর যেটি গতকাল পর্যন্ত উৎপাদন হয়েছে 980 হেক্টর জমির কলা উৎপাদন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। এই 980 হেক্টর থেকে 19,800 মেট্রিক টন কলা সরবরাহ করেছেন কৃষকরা বিভিন্ন জায়গায় বলে যেটি কৃষি বিভাগ জানিয়েছেন। কলা উৎপাদনের মধ্যে যেটি বলতে গেলে নাটোর সদর উপজেলা প্রথম অবস্থানে রয়েছে, এখানে 360 হেক্টর জমিতে। এরপরে অবস্থান রয়েছে বড়াইগ্রাম উপজেলার। বড়াইগ্রাম উপজেলার 185 হেক্টর জমিতে কলার উৎপাদন হয়েছে। মূলত এই বাজারটিতে আমরা যে বাজারটিতে রয়েছে, এই বাজারটিতে নাটোর সদর এবং বড়াইগ্রামের কৃষকরা এখানে কলা সরবরাহ করে থাকেন। এবং এই যে বিষয়টি বলতে পারি, এই দুটি উপজেলার পরে সিংড়া উপজেলার 180 হেক্টর, গুরদাসপুর উপজেলার 140 হেক্টর, নলডাঙ্গা 45 হেক্টর, লালপুর 60 হেক্টর ও বাগাতিপাড়া 10 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ যেটি জানিয়েছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই বৃহত্তম এই কলার হাটটিতে নাটোর সহ বিভিন্ন জেলার এখানে পাইকারি ব্যবসায়ীরা যেটি কলা কিনতে আসেন। এখানে মূল বিষয় হচ্ছে বলতে পারি বনপাড়া একটি যোগাযোগের ক্ষেত্রে বৃহত্তম
একটি সর্বোৎকৃষ্ট জায়গা। এখান থেকে বাংলাদেশের প্রথম টোল সড়ক যেটি ঢাকা যাওয়ার হাটিগঞ্জ এবং পাশাপাশি ঢাকা সহ রাজধানীর যে বিভিন্ন জেলার যোগাযোগের খুব সুবিধা থাকা এখানকার ব্যবসায়ীরা কলারা দ্রুত নিয়ে যেতে পারে। তবে কৃষকদের সাথে যেটি কথা বলে দেখেছি তারা কিন্তু একটু হতাশা প্রকাশ করেছে যে তাদের মূল লাভ কিন্তু ব্যবসায়ী সিন্ডিকেট বা ব্যবসায়ীদের হাতে চলে যায়। তো এই ছিল আমার কাছে নাটোরের বনপাড়ার কলাবাজারের সর্বশেষ পরিস্থিতি। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কলারহাট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। গরম আবহাওয়া ও রোজায় বেশি চাহিদা থাকায় তরমুজের বাজারে চলছে রীতিমতো তুঘলকি কাণ্ড। চাষিরা জানান মাঠ থেকে পাইকারিতে পিস হিসেবে বিক্রি করেন তারা, কিন্তু বাজারে নিয়ে কেজি হিসেবে বিক্রির নতুন ধারা চালু করেছে অসাধু ব্যবসায়ীরা। মধ্যস্বত্বভোগীরা মুনাফা লুটে নিলেও বঞ্চিত হন কৃষকরা। ক্রেতারাও প্রতারিত হচ্ছেন বলে মন্তব্য বাজার বিশ্লেষকদের। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৌসুমি ফল হিসেবে তরমুজের বেশ ভালো চাহিদা সবসময়ই। গরম আবহাওয়া ও রোজার মাসে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এটি। এবার বাজারে গিয়ে অনেকের মাথায় হাত, অনেকে আবার কেনার আশা ছেড়ে হতাশ হয়েই ফেরেন। তারা জানান অন্যান্য বছর আকার ভেদে প্রতিটির দাম ধরা হলেও এবার তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। রোজার আগে সহনীয় থাকলেও দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। আমার লাইফে আমি কোনো সময় দেখি নাই যে কেজি হিসেবে তরমুজ বিক্রি করে। তরমুজ তারা ঠিকই বেচবে না, তারা কেজি মূল্যে বেচার একটা প্রবণতা এই সমাজে চালু হয়েছে। আমার মনে হয় একটা সিন্ডিকেট এই সিস্টেমে চালু করছে। তরমুজ 40 টাকা কেজি বেশি, 50 টাকাও কেজি বেশি, আর বেল তরমুজ আছে 80 টাকা কেজি। যেহেতু রমজান মাস, রসালো ফল, এই জন্য অত্যাধিক চড়া দাম। সর্বোচ্চ বিক্রি করে কেজি, কারণ আমরা মাঝখান থেকে হেসকা কিভাবে বিক্রি করব। চাষিরা জানান ফল জমিতে থাকা অবস্থায় পাইকারি ক্রেতারা কিনে নেন। ন্যায্য মূল্য না পাওয়ারও অভিযোগ তাদের। 27,000 তরমুজ হয়েছে, এই তরমুজ তারা সৎ হিসেবে কিনে এনেছে। বাজারে এখন দেখা যায় 35 টাকা কেজি, 2-3 বার দেখা যায় 50 টাকা কেজি বিক্রি হয় তরমুজ। গায়ে খাইটিয়া তা আমরা কি মূল্যটা পাইতে আছি। বাজার বিশ্লেষকরা বলছেন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর বাজার সর্বত্র চলছে এই কারসাজি। একটি মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এখান থেকে মূল বেনিফিটটা নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটার কিন্তু আমার মনে হয় বাজার তদারকি করা দরকার। এর আগে কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে তরমুজ পাকানোর ও সংরক্ষণের অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায়। বাজার তদারকি করলে দাম নিয়ন্ত্রণের সঙ্গে নিরাপদ খাদ্য সরবরাহ সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। বন্যা, ভাঙন আর বেকারত্বের যন্ত্রণার সাথে দীর্ঘস্থায়ী করোনা পরিস্থিতিতে অসহায় এখন শ্রমজীবী মানুষ। পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্রে স্থান পাওয়া উত্তরের জনপদ গাইবান্ধায় যোগ হয়েছে লকডাউনের অভিশাপ। দিশেহারা খেটে খাওয়া মানুষকে বাঁচাতে বিত্তবানদের সাহায্য নিয়ে তহবিল গঠনের পরামর্শ সচেতন মহলের। আতাল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ভাগ্যাহত ভবঘুরে মানুষগুলোর প্রতি মানুষের করুণাটুকুও যেন কেড়ে নিয়েছে করোনা। রিকশার প্যাডেলে স্ত্রী সন্তানের আহার জোটাতে এই লকডাউনেও পুলিশের সাথে লুকোচুরি খেলতে বাধ্য শ্রমজীবী মানুষ। 4-5টা খানে আলা চাউল কিনে কি দিয়ে ইদি যাবেন উতিডাঙ্গায়, উতি যাব উতিডাঙ্গায়। আমরা খাই কি এখন জাহানা বাসা চাকরি দিয়ে আমরা আসি গেছি। পেটত ভাত না দিলে রমজান মাস কি দিয়ে করবো আমরা, ইফতারি করা পোষে নাই। এখন 100 টাকা হয়নি, মানুষ তো ভয়তে উঠে না, গাড়িতে উঠে না। পেটের প্রয়োজনটা যাদের কাছে মুখ্য, করোনার ভয়াবহতা তুচ্ছ করে এই শহরে দিনভর বেঁচে থাকার সংগ্রাম চলে তাদের। প্রকৃতির নিয়মে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। মায়ের দূরে ব্লাউজের কাপড় আমুর দুটে আর চাউলটাও দিয়ে পারেন। এক টুকরো বস্ত্র আর দুমুঠো অন্নের প্রয়োজনে রাতের আধারেও অলিতে গলিতে মানবিক সাহায্যের আশায় অপেক্ষা বাড়ে কর্মহীন মানুষের। এমন পরিস্থিতিতে শুধু সরকার নয়, বিত্তবানদের সহায়তায় গণফান্ড গঠনের তাগিদ সচেতন মহলের। করোনা সমন্বয় কমিটি আছে, তার মাধ্যমে তার নেতৃত্বে ডিসি বা ইউনোর নেতৃত্বে এই ধরনের ফান্ড তৈরি করে সরকার সবার কাছে উদাত্ত আহ্বান জানাতে পারে। এলাকাভিত্তিক দানশীল এবং ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সাথে নিয়ে যদি একটি তহবিল গঠন করা যায়, ওই এলাকার মানুষকে প্রয়োজনীয় সহযোগিতাটা প্রদান করবে। গত বছর করোনায় বিপর্যস্ত মানুষের পাশে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন সহায়তার হাত নিয়ে এগিয়ে এলেও এবার তেমন চিত্র চোখে পড়ছে না। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে পাইকার না থাকায় এবং সংরক্ষণের অভাবে এখনও হাজার হাজার মেট্রিক টন আলু খোলা আকাশের নিচে জমিতে স্তূপ করে রাখা। কৃষক এই স্তূপের আলু ঠিক করতেই বেরিয়ে আসছে পচা আলু। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বলছিলেন যে এই আলু উৎপাদনের যে শীর্ষ জেলা সেখানকার কিন্তু এখন আলু চাষিদের বড় রকমের লোকসানের আশঙ্কা। এই পেছনে যে আলুর স্তূপটি সেটি কিন্তু প্রায় 2 মাস আগে এই জমি থেকেই আলু যখন উৎপাদন হয়েছে সেগুলো তুলে এনে এভাবে রেখেছেন, কিন্তু এই 2 মাসও কিন্তু পাইকার পাননি, যার কারণে আলুগুলো বিক্রি করা যায়নি। এখন এই আলুর স্তূপ থেকে কিন্তু সমানে পচা আলু বেরিয়ে আসছে এবং এই আলুগুলো যে এখান থেকে তারা বিক্রি করবেন সেই পাইকারও পাচ্ছেন না। এখানে পর্যাপ্ত হিমাগার না থাকবার কারণে কিন্তু সবগুলো আলু যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি। কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে জেলায় প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, কিন্তু এই জেলায় যে হিমাগারগুলো রয়েছে সেখানে ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 5.5 লাখ মেট্রিক টন। কিন্তু এবার নানা কারণে উত্তরাঞ্চলের অনেক আলু হিমাগারগুলো দখল করেছে, সে কারণে এখানকার যে কৃষক তারা এখানে একটু লামিতে আলু উৎপাদন হয়েছে, সে কারণে কিন্তু বিলম্বের আলুগুলো তারা হিমাগারে গিয়ে স্থান না পাওয়ার কারণে তারা এভাবে আলু খোলা আকাশের নিচে রেখেছেন, কেউ বাড়িতে ঘরে রেখেছেন, কিন্তু তাপমাত্রা এত বেশি এবার সে কারণে কিন্তু সমানে আলু পচে যাচ্ছে এবং এখানে হিমাগারের বাইরের আলুর দাম মাত্র 400 টাকা মন, 10 টাকা কেজি দর। সেই সস্তা দামও কিন্তু আলু বিক্রি করতে পারছেন না। তো এখানে যে কৃষক আছেন, আমরা এই যে কৃষক যার এই আলুর মালিক, আমরা তার সঙ্গে কথা বলবো যে আপনার যে 2 মাস আগে প্রায় আলু তুললেন, সেই আলু তোলার পরে এই এখনো পর্যন্ত কেন বিক্রি করতে পারেননি, প্লিজ একটু বলবেন আমাদের। আলুর দাম নেই, লকডাউনের জন্য আমরা আলু বিক্রি করতে না, কাস্টমার নেই, আমরা কি করব, বিক্রি করতে পারি সেই জন্য এইভাবে রাখার জন্য সে আলু পচে গেছে। আমি তো শেষ হয়ে গেছি, একবারে শেষ, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো উনি যে কৃষক যেটি বলছিলেন যে তারা পাইকার পাচ্ছেন না বলেই এই আলুগুলো বিক্রি করতে পারছেন না। তো এখানে আরো কৃষক রয়েছেন যারা বলছিলেন যে এই যেই মাঠে আমরা আছি এর আশেপাশের জমিতে সমানে এরকম খোলা আকাশের নিচে আলু স্তূপ করে রাখা হয়েছে। তো আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আলুরা এবছর এই অবস্থা হলো কেন এবং এই আলুটা আপনারা কেন বিক্রি করতে পারছেন না, একটু যদি আমাদেরকে জানাতেন। এবার আমরা কোনো নেই, কোনো ব্যাপারই নেই এবং আলুর তাপমাত্রা এবার অনেক বেশি, যেহেতু বৃষ্টি হয় নাই, আলু এর জন্য পচে গেছে এবং মাঠে প্রচুর 600 ভুট এরকম চকে আলু আছে এবং আমরা বিক্রি করতে পারতেছি না, আর আমরা কোলেস্টোর সংরক্ষণ করতে পারি নাই। উত্তরাঞ্চলে আলু এসে আমাদের কোলেস্টোর ভরে গেছে। ধন্যবাদ আপনাকে। তো এই কৃষকদের এখন এরকম নাবিশ্বাস অবস্থা বিরাজ করছে যে এখানকার প্রায় 75,000 পরিবার কিন্তু এই আলু উৎপাদনের সঙ্গে জড়িত এবং সেসব পরিবারের অনেকেই কিন্তু প্রান্তিক কৃষক। এবং আপনি যদি বলতেন একটু যে আমাদের এই আলুর যে এত বড় জেলা, এখান থেকে এত আলু উৎপাদন হয়, কিন্তু অন্য বছর তো এত হয় না, এত ক্ষতি হয় না, এবার এত ক্ষতি হয়ে যাওয়ার কারণটা কি আপনাদের? আমাদের এই বছর আমাদের এই এলাকার ভিতরে অনেক আলু আমরা বুনছি, কিন্তু আলু বুনলে কি হইব, আমাদের উত্তর অঞ্চলের থেকে আলু আইসা আমাদের এই কোলেস্টোর সব ভরে গেছে। ধন্যবাদ আপনাকে। তো আমাদের যে স্থানীয় কৃষি বিভাগের একজন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখানে আছেন, এই সকাল থেকে পচা আলু এগুলো তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি এই একটু যদি জানাতেন যে আলুর এই অবস্থা কেন? এখন এই বর্তমান পরিস্থিতিতে তাপমাত্রা বেশি হওয়ার কারণে, আর আলু এখানে মাঠে আছে প্রায় 2 মাস যাবত, এই খোলা অবস্থায় সবসময় রাখে, কিন্তু এই বছরের তাপমাত্রা বেশি এবং এরই প্রেক্ষিতে যেটা দেখা গেছে সেটা হলো যে আলু পচন হচ্ছে আর কোল্ড স্টোরেজে কোনো স্থান পাচ্ছে না, পাশাপাশি এই গোলাতেও তারা রাখে নাই, এই সময় ব্যাপারী থাকে। ধন্যবাদ আপনাকে। তো এই যে কৃষি বিভাগ তারা বলছিলেন যে এখানে আসলে এই আলু উৎপাদন পর্যাপ্ত হয়েছে, কিন্তু সেই আলুগুলোকে বাজারজাত করার ক্ষেত্রে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হচ্ছিল, সেসব কারণে কিন্তু এখানকার আলু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। তো এই ছিল মুন্সিগঞ্জের আলুর সর্বশেষ। সোহার। স্তূপ করা আলু থেকে পচা আলু বের হওয়ার খবর জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল। চলতি বোরো মৌসুমে সরকার ধান কিনবে প্রতি কেজি 27 টাকা আর চাল 40 টাকা দরে। এতে গতবারের চেয়ে ধানে কৃষক 1 টাকা এবং মিলাররা 4 টাকা বেশি পাবেন। মোট 6,50,000 মেট্রিক টন ধান ও 11.5 লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন এতে কৃষক নয় লাভবান হবেন মিলাররা। 28 এপ্রিল শুরু হবে সংগ্রহ অভিযান। গত বছর বড় মৌসুমে 26 টাকা কেজি দরে ধান ও 36 টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও মিলারদের কারসাজিতে লক্ষ্যমাত্রা অনুসারে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেনি সরকার। ফলে পর্যাপ্ত মজুদ না থাকায় বাজারে চালের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এবছর অস্থির চালের বাজার স্থিতিশীল করতে কৃষকের কাছ থেকে মাত্র 1 টাকা বেশিতে 6.5 লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিলারদের অসহযোগিতার পরও গতবারের চেয়ে 4 টাকা বাড়িয়ে এবার 40 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও 39 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে 26 তারিখ, আমরা 28 তারিখ থেকে প্রান্তিক কৃষকের কাছ থেকে আগামী 28 তারিখ, দ্যাট মিনস কাল বা পরশু থেকে আমরা সকল জায়গায় আমরা ধান কেনা শুরু করব। তবে ধানের ক্ষেত্রে 1 টাকা বাড়ানো ও চাল 4 টাকা বেশিতে কেনার সিদ্ধান্তে খুশি হতে পারেননি কৃষকরা। এবারও চালের বাজার নিয়ন্ত্রণে মিলারদের ভূমিকার আশঙ্কার কথা জানান কৃষি সংশ্লিষ্টরা। 1 টাকা বাড়াইছে ধান, 4 টাকা বাড়াইছে চাউল। 1 টাকা বাড়াইছে আর 2 টাকা বাড়া, ওইটা যদি আমরা সরাসরি পাইতাম তাহলে তো আমার লাভ হইতো। ইউনিয়ন পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয় না করা হবে, ততদিন পর্যন্ত আসলে যতই দাম নির্ধারণ করুক না কেন কৃষক ফসলের লাভজনক দাম পাবে না। ধানের রেট 26 টাকা থেকে 4 টাকা বৃদ্ধি করে 30 টাকা করা হোক। গেল বছরও কিন্তু সরকার মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করতে পারেনি। চলতি বছর 28 এপ্রিল থেকে ধান এবং 7 মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকার ধান সংগ্রহের দর বেঁধে দিয়েছে 1080 টাকা। মৌসুমের শুরুতেই এবার 1000 টাকা মন দরে ধান বেচাকেনা চলছে। ধানের বাজার ব্যবস্থা জানাতে নওগাঁর সরস্বতীপুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রকি। ধন্যবাদ। দেশের কিন্তু অন্যতম ধান উৎপাদনকারী জেলা এই নওগাঁ, এবং এই নওগাঁ থেকে এই মৌসুমে কৃষি বিভাগ বলছে 10 লক্ষ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠবে, এবং এই ধান কিন্তু এখন কেটে ঘরে তোলা হচ্ছে, এবং বেশিরভাগ ধান ইতিমধ্যে কেটে তোলার পরে অনেক কৃষক কিন্তু এখন হাটে তুলছেন। আজকে আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে হাটে কিন্তু যে দরে ধান বিক্রি হচ্ছে এই দরটা কিন্তু গেল 2-3 দিনের চেয়ে কিছুটা বৃদ্ধি হয়েছে। প্রতি মন ধান বিক্রি হচ্ছে 980 থেকে 1000 টাকা মন। এই অনেকটা কাঁচা ধান বলা হচ্ছে। এই ধান কিন্তু কিছুটা আর্দ্রতা বা ময়েশ্চার যেটা বলা হয় এটা কিন্তু আর কমে যাবে। তো এই পর্যায়ে প্রথম পর্যায়ে যে দরটা পাচ্ছে কৃষকদের জন্য কিন্তু কৃষকরা বলছেন যে এরকম একটি প্রত্যাশিত দর তারা আশা করছিলেন, এবং গতকাল দর বেঁধে দেওয়ার পর থেকে কিন্তু ধানের যে বাজার ব্যবস্থা তা কিন্তু চাষি পর্যায়ে অনেকটা তারা খুশি বলতে তাদের ভাষায় বলা হচ্ছে যে ন্যূনতম যে বিষয়টি বলা হচ্ছে যে এইরকম একটি বাজার ব্যবস্থার জন্য তারা প্রত্যাশা করছিলেন। এবং গেল মৌসুমে কিন্তু 1040 টাকা ছিল, এবার কিন্তু 1080 টাকা করা হয়েছে। অন্যদিকে কিন্তু চালের বাজারে কিন্তু 40 টাকা কেজি বলা দর ধরা হয়েছে। চালের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়ী তারা বলছেন যে এবছর কিন্তু তাদের যে মুনাফার খাত তা কিন্তু আরো গতিশীল হবে, আরো বেশি তারা মুনাফাটা পেতে পারে। তবে ধানের বাজারে চাষিরা বলছেন যে এর চেয়ে কিছুটা যদি দর তাদের আরেকটু বাড়ানো যেত তাহলে কিন্তু একটা সাম্য পর্যায়ে তাদের প্রত্যাশিত দরটা কিন্তু আরো নিশ্চিত হওয়ার সুযোগ ছিল। তবে আরেকটি বিষয় হলো যে গেল মৌসুমে কিন্তু এই জেলায় বুড়ো আমনের যে ধানের সংগ্রহ অভিযান ছিল তা কিন্তু পুরোটাই ভেস্তে গেছে, একেবারে লক্ষ্যমাত্রা ব্যাহত হয়েছে। কিন্তু এবছর বাজার ব্যবস্থা এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকার কারণে কৃষকরা কিন্তু এই প্রান্তিক হাটগুলোতে ধান বিক্রি করার ক্ষেত্রে অনেকটা তাদের খুশি, এবং এদিকে তারা কিন্তু হাঁটছেন। তবে এই পর্যায়ে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে চাষিরা কিন্তু এই প্রতি কেজি ধানে তাদের উৎপাদন খরচ হয়ে থাকে 21 থেকে 22 টাকা পরে, এবং পরবর্তীতে কিন্তু এই শুকনা ধান কিন্তু হাটে তারা বিক্রি করে থাকেন যে পর্যায়ে 27 থেকে 28 টাকা কেজি দরে। তবে এখনকার বাজার ব্যবস্থার জন্য বলা হচ্ছে যে এরকম বাজার যদি ধরে রাখা সম্ভব হয় তাহলে কিন্তু তাদের মুনাফাটা কিছুটা গতিশীল হবে, এবং শুকনা ধান কিন্তু 1100 থেকে 1200 টাকা পড়ে যাবে এখনকার এই বাজার ব্যবস্থার যে শুকনা বা ভিজা ধানের যে তারতম্য রয়েছে সেক্ষেত্রে। তবে আরেকটি বিষয় যে ব্যবসায়ীরা বলছেন যে এবছর তাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 40 টাকা কেজিতে চাল সরবরাহের, তারা কতখানি দিতে পারবে, এবং তাদের দিক থেকে কিন্তু 36 থেকে 37 টাকা প্রথম
দর বেঁধে দেওয়া হয়েছিল, 3 টাকা কেজিতে কিন্তু দর বাড়ানো হয়েছে। তবে প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে কিন্তু ব্যবসায়ীরা এখন পর্যন্ত তাদের আমরা তেমন দেখছি না, তবে পরবর্তীতে হয়তো সময় সাপেক্ষে তাদের হয়তো ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে এবং নামলে বাজার ব্যবস্থা কিন্তু আরেক দফা বৃদ্ধি হওয়ার সুযোগ রয়েছে বলছেন এখানকার যারা চাষি। তবে আরেকটি আমরা লক্ষ্য করছিলাম, এই জেলা থেকে কিন্তু যে পরিমাণ ধান এবং চাল দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে, এখন পর্যন্ত ধান কেটে ঘরে তোলা হয়েছে 15%। কৃষি বিভাগ বলছে এখনো কিন্তু বিস্তীর্ণ একটি মাঠে ধান রয়েছে, যে ধানগুলো কিন্তু বাজারে আসার পর একটি বাজার ব্যবস্থার সার্বিক চিত্র কিন্তু তখন ফুটে উঠবে। তবে প্রথম পর্যায়ে যে বাজারটা রয়েছে 980 থেকে 1000 টাকা মন। কৃষকরা বলছেন এই ভিজা ধান কিন্তু ন্যূনতম তাদের প্রতি মনে কিন্তু 5 থেকে 7 কেজি কমে যায় এবং এরকম বাজার ব্যবস্থা আগামীতে কিন্তু 1200 টাকা পর্যন্ত ওঠার একটা সুযোগ রয়েছে এবং কৃষকরা এরকম বাজার পেলে তাদের কাঙ্ক্ষিত দরটা পূরণ হবে। সেক্ষেত্রে কিন্তু খাদ্য গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে তাদের অনেকটা অনীহা প্রকাশ করছে, এরকম কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। তো সব মিলে কিন্তু ধানের বাজার ব্যবস্থা নিয়ে আমরা যেটা লক্ষ্য করছি, কৃষকরা এখন পর্যন্ত ন্যায্য দরের যে জায়গাটা তারা কিছুটা সম্ভব হচ্ছে এমন কথাই কৃষকের মুখ থেকে পাচ্ছিলাম। তো এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটের ধান কেনা বেচার খবর আমার কাছে। বর্তমানে ধানের বাজার ব্যবস্থা জানাতে নওগাঁর সরস্বতীপুর হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। ভোরের সময় আরও থাকছে, বাংলাদেশ সহ 6 দেশের অভিবাসীদের কাতার ফিরলে বাধ্যতামূলক 10 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা জারি, প্রত্যেক প্রবাসীকে হোটেলে থাকতে হবে নিজ খরচে। বিশ্বব্যাপী করোনার ঊর্ধ্বগতির মধ্যেই এবার সফলভাবে শেষ হয়েছে অস্কার আয়োজন। 1929 সাল থেকে এ আয়োজন হয়ে আসছে। প্রায় 100 বছরের ইতিহাসে কোভিডের কারণে এবার কিভাবে সামাজিক দূরত্ব মেনে পুরো আয়োজন সফল করা যায়, এটাই ছিল মূল চ্যালেঞ্জের। যাতে পাস মার্কস পেয়ে উতরে গেছে আয়োজক কর্তৃপক্ষ, সঙ্গে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য প্রশাসনও। সারা বিশ্ব থেকে সাংবাদিকরাও জড়ো হন এখানে। অস্কারের সাইডলাইনে সে আদ্যপান্ত শুনব পুরো আয়োজন কভার করা সহকর্মী লস্কর আল মামুনের কাছ থেকে। চারিদিকে সাজ রব। কে বলবে করোনার প্রকোপে দীর্ঘদিন জর্জরিত যুক্তরাষ্ট্র মহামারীর দুঃখ ভুলে এবারের অস্কার আয়োজন সফল করাই ছিল মূল চ্যালেঞ্জ, যাতে শতভাগের কাছাকাছি নম্বর পেয়েছে আয়োজক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের স্থানীয় ও বিদেশি সাংবাদিকরা সে কথাই বলছেন। 1929 সাল থেকে অস্কারে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে চলচ্চিত্র বিষয়ক বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত মার্কিন প্রতিষ্ঠান একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এই পুরস্কারের আসর উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ডলবি থিয়েটারে প্রতি বছর থাকে জমকালো আয়োজন। এবার করোনার কারণে 2 মাস পিছিয়েছে আয়োজন, কিন্তু উৎসাহের কোনো কমতি ছিল না। We got the Oscars going on Sunday. Thank you, Shopway Television, for being here to cover the Oscars. Thank you, Bangladesh people. Thank you so much. অস্কারের মূল আয়োজন ছাড়াও সময়ের পর্দা থেকে বাদ যায়নি নামিদামি সব সাংবাদিকদের কর্মচাঞ্চল্য। এবারের একাডেমি অ্যাওয়ার্ডসের ভ্যানও ছিল 2টি, ডলবি থিয়েটার তো ছিলই, সঙ্গে যুক্ত হয় লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন। অস্কার আয়োজনের হলরুমে যারা বসেছিলেন তাদের 3 বার করোনা পরীক্ষার ফল দেখাতে হয়েছে। ঢুকতে হয়েছে তাপমাত্রা পরীক্ষার মাধ্যমে। মাস্ক ছিল বাধ্যতামূলক। পুরো বিষয়টি নজরদারির জন্য ছিল বিশেষ সুরক্ষা দল। বাইরে হাজার খানেকের বেশি ছিল উৎসুক জনতা, তবে তাদেরও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর এতেই হয়েছে পরিপাটি আয়োজন। আয়োজক কর্তৃপক্ষ, মনোনীত সদস্য ও তাদের নিকট আত্মীয় ছাড়া মাত্র 170 জন ভাগ্যবান দর্শক সরাসরি উপভোগ করেছেন 93তম অস্কারের আসর। বছর ঘুরে আবার দেখা হবে 2022 সালে, তবে 2021 সালের অস্কার একটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের। বিশ্ব সকল মিডিয়ার সাথে তাল মিলিয়ে সময় ছিল দর্শকদের সঙ্গে অস্কারে। লস্কর আল মামুন, সময় সংবাদ, হলিউড। ভারত জুড়ে থামছে না আর্তনাদ। মৃত্যু উপত্যকা ভারতে হাসপাতালে মিলছে না চিকিৎসা। বাসাবাড়ি ও গাড়িতে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চিকিৎসা নিতে গিয়েও রাজ্যে রাজ্যে হাহাকার চরমে, মিলছে না একটু অক্সিজেনও। দেশটিতে একদিনে ফের প্রায় 3.25 লাখ মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছেন অন্তত 2800। এ অবস্থায় নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে কোভিড লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সারা বিশ্ব থেকে যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে তখন মুখ ফিরিয়ে নিয়েছে চীন। ভারতে ভয়াবহ অক্সিজেন সংকট। এই রোগীর জন্য সান্ত্বনা শুধু এটুকুই যে মুখে পরানো গেছে অক্সিজেন মাস্ক। হৃদয় ভাঙা আর্তনাদে ভারী চারপাশ। প্রিয় স্বজনকে একটু বাঁচানোর আকুতি শোনার কেউ নেই। চারিদিকে হিমশিম দশা। হাসপাতালে আর তিল ধারণের ঠাঁই নেই। তাই করোনা আক্রান্ত রোগী নিয়ে ছোটাছুটি থামছেই না। অনেকে আবার বাসাতেই চিকিৎসা নিচ্ছেন, কেউ বা গাড়িতে বসেই। কিন্তু তাতেও সরঞ্জাম সংকটে ভুগছেন প্রায় সবাই। অবস্থা শুধু দিল্লির খারাপ নয়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহার সহ আরও বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে লড়াই করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সোমবার রাতে ফোনে আলোচনায় এই বার্তাই প্রকাশ্যে এসেছে। পরে মার্কিন বিভিন্ন দফতর থেকেও তা নিশ্চিত করা হয়। আরও বেশি করে ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ। তবে এমন সময়ে উল্টো পথে হাঁটছে যে দেশ থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে, সেই চীন। সোমবার চীনের সরকারি বিমান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স ভারতের সঙ্গে আগামী 15 দিন চিকিৎসা সরঞ্জাম সহ সব ধরনের কার্গো ফ্লাইট বাতিল করেছে। এতে এমন বিপর্যস্ত সময়ে ভারত আরও বিপদে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর ভারতীয় ভেরিয়েন্ট থেকে বাঁচতে দেশ ছাড়ছেন ভারতের ধনী ব্যক্তিরা। বিশেষ ফ্লাইট ও ব্যক্তিগত বিমানে অন্য দেশে চলে যাচ্ছেন তারা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এদিকে 2 সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ হওয়ায় অনেক বাংলাদেশি আটকে পড়েছেন। তবে কলকাতার উপহাইকমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে সীমান্তে আটকে থাকাদের এনওসি দেয়া হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কায় ভারতীয়রা। চিকিৎসকরাও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, করোনার এই সংকট কোনোভাবেই জুন মাসের আগে কমার নয়। মহারাষ্ট্র, দিল্লির পর এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী পশ্চিমবঙ্গ রাজ্যেও। কোভিড সংক্রমণের মধ্যেও বহু বাংলাদেশি যারা শুধু চিকিৎসার জন্যই এই মুহূর্তে ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছেন, আবার অনেকেই রয়েছেন পড়াশোনার জন্য। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছেন তারা। করোনা বাড়তে থাকায় উদ্বেগ তাদের মধ্যেও। এছাড়া সামনে রয়েছে ঈদ। বাংলাদেশ সরকারের 14 দিনের জন্য সীমান্ত বন্ধের ঘোষণার আগে অনেকেই সীমান্তের দিকে রওনা হয়েছিলেন। সবাই দেওয়া দরকার ছিল, আমাদের কোনো অবজেকশন না দিয়েই বর্ডার বন্ধ হয়ে গেছে। করোনা নেগেটিভ যাদের আছে তারা সবাই আসছে, কিন্তু এসে দেখি যে আমাদের বর্ডার বন্ধ। এখন আমরা এই সময় আমরা কি করব? এখানে 95% লোক চিকিৎসার অসুস্থ রোগী, তারা এখন কি করে ভারতে থাকবে কিংবা বাংলাদেশে যাবে? আমার হাজবেন্ড একজন গভর্নমেন্ট সার্ভিসার, উনি পুলিশ অফিসার, ওনার ছুটি শেষ অলরেডি, 7 দিন ওভার হয়ে গেছে। এখন এটার জন্য করব, ওইটা বাংলাদেশে গেলেও তারা মানবে না। আমরা অনুরোধ করছি যেন আমাদের বাংলাদেশে ফিরিয়ে নেয়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না হলেও ফোনে সময় সংবাদকে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মোফাক্করুল ইকবাল জানিয়েছেন, যারা বিজ্ঞপ্তি প্রকাশের খবর জানতেন না কিন্তু বাংলাদেশের দিকে রওনা হয়েছিলেন, তাদের বিশেষ ব্যবস্থায় এনওসি দেয়া হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। 2021 সালের প্রথম সুপারমুন দেখা গেছে সোমবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যা দেখা যায়। নাসার বিবৃতিতে জানানো হয়, কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে চাঁদ। চন্দ্রপ্রেমীদের জন্য যা দারুণ খবর। এতে করে সাদা চোখে চাঁদকে অনেক বড় মনে হয়। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য ছিল একে অন্যের ঠিক বিপরীতে। এবার টানা 3 দিন ধরে রাতের আকাশে বেশ বড় চাঁদ দেখতে পাওয়া যায়। এমন বড় আকারের চাঁদের নাম সুপারমুন দেয়া হয় 1979 সালে। আবার কেউ কেউ বলেন ব্লু মুন। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে 4টি সুপারমুন হবে, যা হবে মার্চ থেকে জুনের মধ্যে। কেউ কেউ আবার বলছে 3টি সুপারমুন হবে এপ্রিল ও মে মাসে।
বাংলাদেশে আরও 7 দিন লকডাউনের সময়সীমা বাড়ায় দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের কোয়ারেন্টিনে নিয়ে ধোঁয়াশা কাটছে না। 28 এপ্রিলের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কতদিন করতে হবে তা নিয়ে সুস্পষ্ট নির্দেশনা চান প্রবাসীরা। অনেকের আবার দাবি বাসায় কোয়ারেন্টিনের সুযোগের। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। 2 দফা যে লকডাউন নির্ধারিত ছিল 28 এপ্রিল, তারপরও আরো 7 দিনের জন্য যে নতুন করে লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এই ক্ষেত্রে প্রবাসী যারা আছেন তারা কিন্তু এক ধরনের বেকায়দায় পড়েছেন। অনেকেই টিকিট যাওয়ার কথা ছিল 28 তারিখের পূর্বে, তারা কিন্তু অনেকেই কিন্তু ইতিমধ্যে টিকিট চেঞ্জ করেছেন 29 তারিখ থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে। তাদের ধারণা ছিল যে হয়তো 28 তারিখের পরে যে লকডাউন সেটি হয়তো আর থাকবে না এবং উঠিয়ে দেওয়া হবে। ঈদ উপলক্ষে যারা দেশে যাবেন তারা কিন্তু এখন এক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। তারা আসলে জানেন না যে তাদের কাছে তেমন কোনো সঠিক নির্দেশনা নেই। তারা ইতিমধ্যে জেনেছেন যে হয়তো 28 তারিখ পর্যন্ত গেলে দেশে যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সেটি থাকতে হবে। তাদের ভিতরে এখন এক ধরনের হতাশা দেখা গেছে। মানুষ আসতেছে, জিজ্ঞেস করতেছে যে কোয়ারেন্টাইন থাকা লাগবে কিনা। আমাদের কাছে কোনো তথ্য নাই, বিমান অফিস থেকে কোনো তথ্য দেয় না বা কোনো সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি নাই যে যারা এখন নতুন দেশে যাবে তারা কি কোয়ারেন্টাইন থাকতে হবে না কোয়ারেন্টাইন ছাড়াই তারা বাড়িতে যাইতে পারবে। এই বিষয়ে আমাদের সুস্পষ্ট হওয়া দরকার, জানা দরকার। এই জন্য আমি এম্বাসি সহ সবাই সহযোগিতা কামনা করছি। সবাই কোয়ারেন্টাইন নিয়ে খুব উৎকণ্ঠায় আসি এবং আমরা জানি না যে আসলে কতদিন কোয়ারেন্টাইন থাকতে হবে। ইতিমধ্যে আমরা যখনই কোনো ট্রাভেলসের সাথে যোগাযোগ করি যে আমাদেরকে সৌদি এয়ারলাইন্স বা বিমানের কোনো টিকিটের জন্য, তখন তারা বলতেছে যে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো ধরনের তথ্য নাই। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আবার 5 তারিখ পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। এই 5 তারিখের ভিতরে যদি আমরা কোনো লোক দেশে যাই তাহলে আমরা কি কোয়ারেন্টাইন থাকতে হবে কিনা বা কোয়ারেন্টাইন ছাড়া আমাদেরকে এয়ারপোর্ট থেকে যেতে দিবে কিনা, এই বিষয়টা আমরা আসলে আদৌ ক্লিয়ার না। আর এর পাশাপাশি অনেক প্রবাসী আসলে যে রিয়াদের যে বিমানবন্দর সেখানে গিয়েও কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। এইসব প্রবাসীদের একটাই দাবি যাতে অন্ততপক্ষে তাদের দিকটি বিবেচনা করে যে কোয়ারেন্টাইন নিয়ে অন্তত সুস্পষ্ট একটি নির্দেশনা জারি করা হোক যারা দেশে যাবেন তাদের জন্য। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটির সরকার জানায় না করোনায় মৃতরা কোন দেশের, তাই সুস্পষ্টভাবে জানা যায়নি ঠিক কতজন প্রবাসীর মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। তবে কমিউনিটি সূত্রে জানা গেছে এ সংখ্যা এখন পর্যন্ত 20 জন। এই অবস্থার মধ্যেই দেশটিতে খুলছে বার রেস্তোরাঁ। প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে আরেক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম তুফাইল আহমেদ। বাংলাদেশের কুমিল্লার দক্ষিণ উপজেলার আলেকদিয়া গ্রামে তার বাড়ি। কয়েক বছর থেকে তিনি ফ্রান্সে বসবাস করে আসছিলেন। গেল কয়েক সপ্তাহ আগে করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসিইউতে করোনার বিরুদ্ধে লড়াই করে অবশেষে তিনি পরাজিত হন। এদিকে ফ্রান্সে কোন দেশের কতজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন সে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয় না। সে কারণে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সরকারিভাবে তা জানা সম্ভব হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আত্মীয় পরিজনের মাধ্যমে যেটি জানা গিয়েছে এখন পর্যন্ত 15 থেকে 20 জন বাংলাদেশি ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফ্রান্সে তৃতীয় ধাপে এসে করোনার সংক্রমণ অনেক বেশি ইলদো ফ্রান্সে, বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলিতে। এবারের ধাপে এসে দেখা যাচ্ছে আগের তুলনায় অনেক বেশি বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হচ্ছেন। আর গেল কয়েক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন। এমন অবস্থায় আগামী মে মাসের 3 তারিখ থেকে ফ্রান্সে পর্যায়ক্রমে লকডাউন তুলে দেওয়া হচ্ছে এবং খুলে দেওয়া হচ্ছে বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। তবে লকডাউন তুলে দেওয়া কিংবা বার, রেস্টুরেন্ট খুলে দেওয়া হলেও সবাইকে সাবধান থাকার জন্য পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে ফ্রান্সে যারা আছেন, আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিরাপদে থাকবেন। এই লকডাউনের মাঝে ফ্রান্সের যে আইন কানুন দিয়েছে করোনার ব্যাপারে, এই আইন কানুনগুলা সবাই মেনে চলবেন। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানা আর স্বাস্থ্য সুরক্ষা মানা ছাড়া আর বিকল্প কোনো উপায় নেই। সে কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মানা আর স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মামুনুল ওসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ঈদকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে স্বজনদের কাছে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে ইচ্ছুক নন। অপরদিকে ভ্রমণ ভিসায় আসতে ইচ্ছুক যাত্রীদের বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুমতির পরামর্শকে অযৌক্তিক দাবি করেছেন কমিউনিটি নেতারা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট।
করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকার পরও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্বজনদের কাছে ছুটে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে ইচ্ছুক নয়। তারা বলেছেন প্রয়োজনে হোম কোয়ারেন্টাইন করা হোক, কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিয়ে 3 দিনে বাড়তি খরচের মুখোমুখি হচ্ছেন তারা। তো সকল প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, যেহেতু মধ্যপ্রাচ্য প্রবাসী তারা এখান থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি তাদেরকে বাড়তি খরচটুকু বহন করতে হয়, অনেক প্রবাসীদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। যদিও সরকার একটা ডাটা বেস করে যে যারা যেন অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকে, বাইরে না যায়। এদিকে ভিজিট ভিসায় আমিরাতগামী যাত্রীদের বাংলাদেশ দূতাবাস বিশেষ অনুমতি বা বিএমইটি করার পরামর্শ দেয় হয়রানি ও জটিলতা বৃদ্ধির আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন এই পদ্ধতিতে ভিজিটধারীরা দালালদের চক্রে পড়াসহ নানা ধরনের হয়রানির শিকার হতে পারেন। বিএমইটির ব্যাপারটা হচ্ছে যে আসলে এই জিনিসটা তো পুরাটাই আমাদেরকে হয়রানি করার জন্য একটা চক্রান্ত, নির্যাতনের শিকার হবে, যে টর্চারের শিকার হবে, সেটা তো কল্পনা করা যায় না। এই বিএমইটি এই নামটি শোনার পরেই এই সংযুক্ত আরব আমিরাতে ভিজিটে আসা ইচ্ছুক লোকগুলোর মধ্যে একটা হতাশা বিরাজ করছে। এই বিএমইটি মানেই হচ্ছে এই সাধারণ মানুষকে হয়রানি করা, এবং এই ঢাকা যারা বড় বড় রাঘববলরা যারা ট্রাভেল এজেন্সি খুলে রিক্রুটিং লাইসেন্সধারী যারা, তারাই আমাদের সাধারণ লোকগুলাকে টাকাগুলা খেয়ে নিবে। প্রবাসী বাংলাদেশিরা আসন্ন ঈদের আগে জটিলতাগুলো নিরসনের আহ্বান জানিয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 15 মিনিটের মধ্যে তারাবির নামাজ আদায় করা বাধ্যতামূলক করা হয়েছে। এখন সে অনুযায়ী হচ্ছে নামাজ। প্রবাসীদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কমিউনিটির নেতারা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ নতুন করে 15 মিনিটের মধ্যে শেষ করতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। এর ফলে 8 রেকাত তারাবির নামাজের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে 4 রেকাতের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। উপসাগরীয় এ দেশটিতে করোনার সংক্রমণ ঠেকাতে স্থানীয় ধর্ম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ম মানার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। কুয়েতের আইন হলো তারাবি নামাজ সম্পূর্ণ করা, 15 মিনিটের মাধ্যমে শেষ করে দেওয়া। তো আমি আমাদের এই কুয়েতের আইনকে স্বাগত জানাই। কুয়েত সরকার যে আইনটা করছে, আমরা সবাই সে আইন মেনে চলবো, যাতে করে আমাদের কোনো প্রবাসী বাইরের বদনাম না হয়, সবাই সেদিকে খেয়াল রাখবেন। কুয়েত প্রবাসীরা ও স্থানীয় নাগরিকরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছেন। প্রতিটি মসজিদে ভিড় হলেও নেই গাদাগাদি অবস্থা। গেল রমজান মাসে মসজিদগুলো বন্ধ থাকায় নামাজের সুযোগ পাননি মুসল্লিরা, তবে এবার তারা সুযোগ পেয়ে খুশি। এদিকে কুয়েতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে। এই অবস্থায় দেশটিতে চলছে 10 ঘন্টার কারফিউ। সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট থাকতে পারে এমন সন্দেহে বাংলাদেশ সহ 6 দেশের অভিবাসীদের কাতার ফিরে আসলে বাধ্যতামূলক 10 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি হয়েছে। প্রত্যেক প্রবাসীকে কাতার ফিরে নিজ খরচে থাকা লাগবে কোয়ারেন্টাইনে, যা নিয়ে হতাশ বাংলাদেশের প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। 6 দেশের অভিবাসীদের জন্য কাতার প্রবেশে কড়াকড়ি আরোপ করল দেশটি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিন্সের অভিবাসীরা কাতার প্রবেশ করলে 10 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভারতের করোনা পরিস্থিতি নাজুক থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে কাতার সরকারের এমন ঘোষণায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। দেশ থেকে ছুটি কাটিয়ে কাতার ফিরে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের এত টাকা দিতে হিমশিম অবস্থা হয়ে যাবে বলে মনে করছেন প্রবাসীরা। ভ্যাকসিন দেওয়ার পরেও যারা বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে কাতারে আসবেন, তাদের 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। তাদেরকে 10 দিন হোটেলে থাকতে হবে। এটা আসলে আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য একটু কষ্টদায়ক। বিশ্ব পরিস্থিতি আবার স্বাভাবিক হলে হয়তো এই নিষেধাজ্ঞাটা উঠে যেতে পারে। আমরা আশা করি অতি দ্রুত এই নিষেধাজ্ঞাটা উঠে যাক। করোনা ভ্যাকসিনের ফুল ডোজ নিয়ে ছুটিতে গেলে ফিরে আসলে কোয়ারেন্টাইন লাগবে না এমন ঘোষণা দিয়েছিল কাতার। তবে হঠাৎ করে দেশটির সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বড় ধরনের বিপদে পড়েছেন ছুটি কাটাতে আসা বহু প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, কাতার। ভোরের সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে জুলাইয়ে শুরু হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রস্তুতি, জানালেন আকরাম খান। পর্যায়ক্রমে আসবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। কেন একটু বেশি
তাই এর কদরও রয়েছে বেশ। বসন্তের এই সময়টায় চেরি ফুলের অপার সৌন্দর্যে আয়ারল্যান্ড যেন সেজেছে নবরূপে। করোনায় ক্লান্ত পথে এ যেন একটুখানি স্বস্তির পরশ। আয়ারল্যান্ড থেকে চেরি ফুলের মোহনীয় সৌন্দর্য নিয়ে সহকর্মী সৈয়দ জুয়েলের প্রতিবেদন। কথিত আছে চেরি গাছের নিজস্ব এক আলো আছে, যাতে রাতেও এর ডালপালা উজ্জ্বল দেখায়। আয়ারল্যান্ডে সাধারণত এপ্রিলেই চেরি ফুল ফোটে। এ সময় পুরো আয়ারল্যান্ড কি মনে হয় গোলাপি চেরির এক বাগান। সে বাগানে যেন থোকায় থোকায় শুধু গোলাপি রঙের আলোর ছটা। গুচ্ছবদ্ধ চেরির নরম পাপড়ির ছোঁয়া লাগানো মন্দোলানো হাওয়ায় মাদকতায় ভরে ওঠে চারপাশ। প্রকৃতির এই অপরূপ রূপের পরিবেশে মিশে করোনার হিংস্র চাহনি থেকে দূরে থাকতে চান ফুল প্রেমীরা, ভুলে থাকতে চান এই কঠিন সময়। আয়ারল্যান্ডে এ সময়ে বিভিন্ন প্রকার ফুলের সমারোহ ঘটে, বিশেষ করে গোলাপি এই চেরি ফুল। অন্য যে কোনো ফুলের তুলনায় এর সৌন্দর্য কয়েক গুণ বেশি, তাই মনটাও আনন্দে ভরে যায়। আর করোনার এই মহামারীর সময়ে প্রকৃতির অপার সৌন্দর্য আমাদেরকে একটু হলেও মানসিকভাবে স্বস্তি দেয়। জাপানের ইজুশিমা দ্বীপের হুনশুতে প্রথম চাষ হয় এই গোলাপি চেরি। জাপানি ভাষায় যার নাম ইয়েজাকুরা। চারিদিকে চেরি ফুলের স্নিগ্ধতায় প্রকৃতি যেন ঢাকা পড়ে আছে ভালোবাসার গোলাপি চাদরে। করোনার ঘন কালো মেঘের মাঝে যেন পরিবর্তনের এক ফালি আলো। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 ডোজ টিকা নিয়ে ভারতে করোনা সংক্রমণের হার 2% কম, মৃত্যুর হার শূন্যের কোঠায়। বিকল্প উৎস খুঁজে দেশে টিকাদান চালু রাখার তাগিদ। সিদ্ধ বিটকয়েন লেনদেন চক্রের সন্ধান পেল গোয়েন্দা পুলিশ, 3 সদস্য গ্রেফতার। আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে রয়েছে যোগাযোগ। 2 বছর বন্ধ থাকার পর ফের সাগরে বেড়েছে জলদস্যুদের তৎপরতা। 1 মাসে শতাধিক ট্রলারে লুটপাট, কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের তাগিদ। এবং ভারতে হাসপাতালে ঠাঁই না পেয়ে বাড়িতে বিনা চিকিৎসা রোগীদের হাহাকার। সংকট মোকাবেলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র, বাইডেন ও মোদির ফোন আলাপ। এ ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ে।